চন্দ্র সূর্য গ্রহ তারা, শান্তি দাও, স্বস্তি দাও, শক্তি দাও, ভক্তি দাও, সংকট থেকে মুক্তি দাও। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস ভারতের অন্য যে কোনো রাজ্য থেকে আলাদা। এখানে একটি নিয়ম প্রায় অলঙ্ঘনীয় সত্যে পরিণত হয়েছে, যে দল একবার ক্ষমতা হারায় সে আর কখনোই ফিরে আসে না। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত মাত্র 3টি রাজনৈতিক শক্তি এই রাজ্য শাসন করেছে: কংগ্রেস, বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেস। কংগ্রেস ও বামফ্রন্ট ক্ষমতায় এখনও ফিরতে পারেনি। তৃণমূল সদ্যমাত্র ক্ষমতা হারালো। কি লেখা আছে তৃণমূলের ভাগ্যে? এই দীর্ঘ যাত্রাকে বুঝতে হলে শুধু রাজনীতি নয়, ইতিহাস, সমাজতত্ত্বকেও বোঝা দরকার। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে কংগ্রেস স্বাভাবিকভাবেই ক্ষমতায় আসে। স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দানকারী দল হিসেবে তাদের একটি স্বাভাবিক বৈধতা ছিল। 1952 সালের প্রথম সাধারণ নির্বাচনে কংগ্রেস পশ্চিমবঙ্গ বিধানসভার 238টি আসনের মধ্যে 150টিরও বেশি আসন পায়। 1957 ও 1962 সালের নির্বাচনেও তারা সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখে। কিন্তু 60-এর দশকের মাঝামাঝি থেকে কংগ্রেসের ভেতরে ফাটল ধরতে শুরু করে। 1967 সালের নির্বাচনে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা হারায় এবং একটি যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় আসে। এরপর থেকেই রাজ্যে রাজনৈতিক অস্থিরতা তীব্র হয়। 1967 থেকে 72 সালের মধ্যে একাধিকবার রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। 1972 সালে কংগ্রেস ব্যাপক কারচুপির অভিযোগের মধ্যে 216টি আসন পেয়ে ক্ষমতায় ফেরে, কিন্তু এই জয় তাদের নৈতিক বৈধতাকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। কংগ্রেসের পতনের পেছনে সবচেয়ে বড় কারণ ছিল তীব্র দলীয় কোন্দল। বিধানচন্দ্র রায়ের মতো শক্তিশালী নেতার মৃত্যুর পর দলের নেতৃত্বের শূন্যতা কখনোই আর পূরণ হয়নি। রাজ্যে বেকারত্ব ছিল প্রকট। 70-এর দশকের শুরুতে শিক্ষিত বেকারের সংখ্যা কয়েক লাখ ছাড়িয়ে গিয়েছিল। নকশাল আন্দোলন দমনে অতিরিক্ত পুলিশি বল প্রয়োগ এবং 1971-72 সালে বাংলাদেশ থেকে আসা কয়েক লাখ শরণার্থীর চাপ সরকারের অর্থনৈতিক মেরুদণ্ডই ভেঙে দেয়। 1974-75 সালে দেশে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত কংগ্রেসের ভাবমূর্তিকে জাতীয় ও আঞ্চলিক উভয় স্তরেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। বামফ্রন্ট 1972 সালে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগকে কেন্দ্রে রেখে প্রচারণা চালায়। গণতন্ত্র বাঁচাও এই স্লোগানটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। তারা ভূমিহীন কৃষকদের কাছে জমি পুনর্বণ্টনের প্রতিশ্রুতি দেয়। শিল্প শ্রমিকদের অধিকারের প্রশ্নে আইএমইউসির বিপরীতে সিটু আরও শক্তিশালী অবস্থান নেয়। সর্বোপরি তারা কংগ্রেসের দুর্নীতি ও স্বজনপ্রীতিকে সরাসরি আক্রমণ করে এবং নিজেদের বিকল্প হিসেবে উপস্থাপন করে। 1977 সালের নির্বাচনে বামফ্রন্ট 294টি আসনের মধ্যে 232টি আসন জিতে নেয়। কংগ্রেস পায় সেখানে মাত্র 20টি আসন। টানা 34 বছরের শাসন বামফ্রন্টকে বিশ্বের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী গণতান্ত্রিকভাবে নির্বাচিত বাম সরকারে পরিণত করে। এই শাসনের প্রথম 1.5 দশক ছিল উল্লেখযোগ্য অর্জনে ভরা। অপারেশন বর্গার মাধ্যমে প্রায় 25 লক্ষ বর্গাদার কৃষকের নাম নথিভুক্ত করা হয়। পঞ্চায়েত ব্যবস্থাকে শক্তিশালী করে গ্রামীণ স্তরে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হয়, যা ভারতে একটি মডেল হিসেবে বিবেচিত হয়। 1978 সালে পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট রাজ্যের প্রায় 90% গ্রাম পঞ্চায়েত দখল করে নেয়। কিন্তু 90-এর দশকের শেষ থেকে অবক্ষয় শুরু হয় তাদের। দীর্ঘদিনের ক্ষমতায় থাকার ফলে দলের ভেতরে এক অদ্ভুত স্থবিরতা চলে আসে। নেতৃত্বের বয়স বাড়তে থাকে, কিন্তু নতুন প্রজন্মের নেতা তৈরির কোনো সুষ্ঠু প্রক্রিয়া গড়ে ওঠেনি। পার্টি ক্যাডারদের একটি অংশ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার সুবিধা ভোগ করতে গিয়ে মানুষের সঙ্গে একটি দূরত্ব সৃষ্টি করে ফেলে। বামফ্রন্টের পতনের সবচেয়ে তাৎক্ষণিক ও দৃশ্যমান কারণ হলো সিঙ্গুর ও নন্দীগ্রামের ঘটনা। 2006-07 সালে শিল্পায়নের নামে কৃষিজমি অধিগ্রহণ এবং বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি চালানো দলটির ঐতিহাসিক পরিচয়কেই খণ্ডিত করে দেয়। যে দল কৃষকের পক্ষে দাঁড়ানোর দাবি করত, সে দলই কৃষকের জমি কেড়ে নিচ্ছে। এই বৈপরীত্য মানুষকে গভীরভাবে ক্ষুব্ধ করে তোলে। নন্দীগ্রামে 2007 সালের মার্চে পুলিশের গুলিতে 14 জন নিহত হওয়ার ঘটনা বামফ্রন্টের নৈতিক ভিত্তিকেই ধসিয়ে দেয়। এর পাশাপাশি দীর্ঘ শাসনের ক্লান্তি ছিল। 3 দশকে রাজ্যের শিল্পায়ন তেমন এগোয়নি। 1980-র দশকে লাগাতার শিল্প ধর্মঘটের কারণে বড় বিনিয়োগকারীরা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যায়। 2011 সালের নির্বাচনের আগে রাজ্যের মাথাপিছু আয় জাতীয় গড়ের চেয়ে উল্লেখযোগ্য হারে কম ছিল। শিক্ষিত তরুণ প্রজন্মের একটি বড় অংশ কাজের খোঁজে রাজ্য ছেড়ে চলে যাচ্ছিল। এই বিষয়টি নিয়ে বামফ্রন্টের কোনো কার্যকর উত্তরও ছিল না।
এই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে সিঙ্গুরে দীর্ঘ অনশন শুরু করেন এবং কৃষকের পাশে দাঁড়ানোর প্রতীকে পরিণত হয়ে পড়েন। মা মাটি মানুষ এই স্লোগান বাম আদর্শের একটি আবেগময় বিকল্প হিসেবে কাজ করে। তৃণমূল প্রতিশ্রুত মধ্যবিত্তের ক্লান্তি এবং গ্রামীণ কৃষকের ক্ষোভ দুটিকে একসাথে করতে সক্ষম হয়। 2011 সালের নির্বাচনে তৃণমূল ও কংগ্রেসের জোট এর ফলশ্রুতিতে 294টি আসনের মধ্যে 227টি আসনে জয় পায়। বামফ্রন্ট পায় মাত্র 62 আসন। 2011 সালে ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেস একের পর এক নির্বাচনে জয়ী হয়েছে। টানা 15 বছর শাসন করেছে তারা। 2026 সালে মমতার পরাজয়ের ঘণ্টা বাজে। তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পেছনে ছিল 15 বছরের শাসনে জমে ওঠা গভীর জনক্ষোভ, দুর্নীতির অভিযোগ, বিশেষত শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, যেখানে কোটি কোটি টাকার লেনদেনে হাজার হাজার অযোগ্য প্রার্থীকে চাকরি দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। কাটমানি সংস্কৃতি, অর্থাৎ সরকারি সুবিধা পেতে দলীয় কর্মীদের কমিশন নেওয়ার প্রচলন তৃণমূলের ভাবমূর্তিকে গ্রাম স্তরেও ক্ষতিগ্রস্ত করেছিল। এর সাথে যুক্ত হয়েছিল হিন্দু পরিচয়ের রাজনীতি। বিজেপি দীর্ঘদিন ধরে তৃণমূলকে মুসলিম তোষণকারী হিসেবে চিহ্নিত করে আসছিল এবং 2026 সালে এসে সেই প্রচারণা বিপুল সংখ্যক হিন্দু ভোটারের মধ্যে কার্যকর হয়। বিজেপি ধর্মীয় মেরুকরণের পথে হেঁটে এবং তৃণমূলের বিরুদ্ধে দীর্ঘদিনের জমে ওঠা ক্ষোভকে কাজে লাগিয়ে জয় ছিনিয়ে নেয়। তৃণমূলকে সংখ্যালঘু শোষণকারী হিসেবে চিহ্নিত করার প্রচারণা বড় অংশের হিন্দু ভোটারদের মধ্যে গভীরভাবে প্রভাব ফেলে। দুর্নীতির অভিযোগগুলো সামনে এনে পরিবর্তন চাওয়ার আখ্যান তৈরি হয়, যা 2011 সালে তৃণমূল যেভাবে পরিবর্তন স্লোগান দিয়ে রাজনৈতিকভাবে বামফ্রন্টকে হারিয়েছিল তারই প্রতিধ্বনি। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি 206টি আসন জিতে তৃণমূলের 15 বছরের শাসনের অবসান ঘটায়। রাজ্যে ভোটার উপস্থিতি ছিল 92.47%, যা সাম্প্রতিক ইতিহাসে অন্যতম সর্বোচ্চ। তৃণমূল পায় মাত্র 87টি আসন, আর বামফ্রন্ট ও কংগ্রেস কার্যত শূন্যে নেমে আসে। কেনই বা পশ্চিমবঙ্গে পরাজিত দল আর ফিরতে পারে না? পশ্চিমবঙ্গে একবার ক্ষমতা হারানোর পর ফিরে আসার পথ কেন এত কঠিন? আর তার পেছনে রয়েছে কয়েকটি গভীর কাঠামোগত কারণ। প্রথমত, বুথ স্তরের সংগঠনের ভাঙন। পশ্চিমবঙ্গের নির্বাচনী লড়াই মূলত তৃণমূল নির্ভর। ক্ষমতা বদলের সাথে সাথে পরাজিত দলের স্থানীয় কর্মীরা হয় দলবদল করেন, নয়তো নিষ্ক্রিয় হয়ে পড়েন। অর্থনৈতিক ও শারীরিক নিরাপত্তার প্রশ্নে তারা ক্ষমতাসীনদের দিকে ঝুঁকতে বাধ্য হন। দ্বিতীয়ত, সরকারি সুবিধার রাজনৈতিক বণ্টন একটি বিশাল নির্ভরশীল জনগোষ্ঠী তৈরি করে। কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, এই প্রকল্পগুলো লক্ষ লক্ষ মানুষের দৈনন্দিন জীবনের সাথে যুক্ত হয়ে যায়। ক্ষমতাসীন পরিবর্তন হলে এই সুবিধা হারানোর আশঙ্কা মানুষকে স্থিতাবস্থার পক্ষে রাখে। তৃতীয়ত, রাজনৈতিক সহিংসতা ও প্রশাসনিক পক্ষপাতিত্ব পরাজিত দলের পুনর্গঠনকে প্রায় অসম্ভব করে তোলে। কেন পরাজিত দলের প্রার্থীরা পুরনো দলে ফেরেন না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে কয়েকটি মনোবিজ্ঞান ও সমাজতন্ত্রের তত্ত্ব অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে ওঠে। সাইকোলজিক্যাল মোমেন্টাম ও ব্যান্ডওয়াগন ইফেক্ট মনে করে মানুষ স্বভাবতই বিজয়ের দিকে ঝুঁকতে চায়। একবার কোনো দল বড় ব্যবধানে হারার পর সাধারণ ভোটারের মনে ধারণা জন্মায় যে সে দলটি আর জেতার মতো অবস্থায় নেই। এই ধারণাটি একটা সময় ভবিষ্যৎবাণীতে পরিণত হয়। মানুষ পরাজিত দলকে ভোট দিতে চায় না, কারণ তারা মনে করে তারা আর জিতবে না, আর তারা ভোট না পেয়ে সত্যিই জিততে পারে না। সামাজিক মনোবিজ্ঞানে এটিকে লেজার ইফেক্টও বলা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের সাধারণ ভোটার, বিশেষত সরকারি সুবিধাভোগীরা, তারা মনে করেন পরাজিত দলকে ভোট দিলে বর্তমান সুবিধাগুলো তারা হারাতে পারেন। এই ভয় তাদের ক্ষমতাসীনের দিকে ধরে রাখে। পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দল ধীরে ধীরে স্থানীয় পরিচয়ের একটি অংশ হয়ে যায়। বামফ্রন্ট শুধু একটি রাজনৈতিক দলই ছিল না, সেটি ছিল একটি সাংস্কৃতিক পরিচয়। তৃণমূল বাংলার মেয়ের ধারণাকে কাজে লাগিয়ে একই ধরনের পরিচয় রাজনীতি করেছে। এর বিপরীতে বিরোধী দল পরিচয়ের শূন্যতায় ভোগে। 1947 থেকে 2026 এই দীর্ঘ পথে পশ্চিমবঙ্গ দেখিয়েছে যে তার রাজনৈতিক পরিবর্তন কখনো ধীরে ধীরে আসে না, আসে ভূমিকম্পের মতো, এবং প্রতিটি ভূমিকম্পের পর পুরনো স্থাপত্য পুরোপুরি ধূলিসাৎ হয়ে যায়। কংগ্রেস 1977-এ মাটিতে মিশে গেছে, বামফ্রন্ট 2011-তে যা হারিয়েছে তা আর ফেরেনি। এটা পশ্চিমবঙ্গের ভোটারদের নিষ্ঠুরতা নয়, এটা তাদের একটি গভীর যৌক্তিক মনোভাবের প্রকাশ। তারা ক্ষমতা দেখে,
সুবিধা বোঝে এবং সেই মতো সিদ্ধান্ত নেয়। এই সমীকরণ যতদিন না বদলাবে ততদিন পশ্চিমবঙ্গের রাজনীতিতে পুরনো পরাজিত দলের প্রত্যাবর্তন কার্যত অসম্ভবই থেকে যাবে।